মায়ানমারে এখন অবধি ১৬০০ জন মানুষের প্রাণহানি হয়েছে। একদিকে গৃহযুদ্ধ, অন্যদিকে প্রাকৃতিক বিপর্যয়, সব দিকে কিন্তু মায়ানমারকে ঘিরে ফেলেছে। এই যে বিপর্যয়, এই যে ভূমিকম্প, এই ভূমিকম্পে কিন্তু মৃত্যু হতে পারে কমপক্ষে ১০,০০০ জনের। নমস্কার, সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। আমি মণি ভট্টাচার্য। আজ আমরা অবশ্যই আমাদের প্রতিবেশী দেশ মায়ানমারের দিকে নজর রাখবো। কেন মায়ানমারের দিকে নজর রাখবো আপনারা সবাই জানেন। শুক্রবার মায়ানমারে একটা বিধ্বংসী ভূমিকম্প এবং প্রাকৃতিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে এবং প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে, যে কারণে কিন্তু মায়ানমারে এখন অবধি ১৬০০ জন মানুষের প্রাণহানি হয়েছে। শুধু তাই নয়, যেটা জিওলজিক্যাল সার্ভে মনে করছে যে এই যে বিপর্যয়, এই যে ভূমিকম্প, এই ভূমিকম্পে কিন্তু মৃত্যু হতে পারে কমপক্ষে ১০,০০০ জনের। এই যে গোটা মায়ানমারের প্রাকৃতিক বিপর্যয় এবং মায়ানমারের সামরিক পরিস্থিতি, মায়ানমারের গোটা যেটা সামাজিক পরিস্থিতি, তা নিয়ে আমরা আলোচনা করব। এবং এই আলোচনার বিষয় শুরুতেই আমি বলে রাখতে চাইব, মায়ানমারের যে রাজনৈতিক সমীকরণ সেটা কিন্তু কিছুটা ভিন্ন। তার কারণ মায়ানমার কিন্তু বরাবরই বেশ কয়েকদিন বরাবরই সেনা শাসনে কিছুটা ছিল, এবং তারপরে যখন অভ্যুত্থান হয়, অভ্যুত্থানের পর গণ অভ্যুত্থানের পর তারা সরকার পায় এবং সেই সরকার পতন হয়েছে। বারবার কিন্তু টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে এসেছে মায়ানমার। বর্তমানে যে পরিস্থিতি সেটা হচ্ছে যে জুনটা এবং পিডিএফ, এই দুটো দলের বা এই দুটো গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, এবং এই দুটো গোষ্ঠী কিন্তু নিজেদের মধ্যে দুটো আলাদা ভাগ তারা দখল করে রেখেছে। মায়ানমারের একটা বিস্তীর্ণ অংশ জুড়ে জুনটার প্রভাব এবং বিস্তীর্ণ অংশ জুড়ে কিন্তু প্রভাব রয়েছে পিডিএফের। সব মিলিয়ে কিন্তু মায়ানমার টালমাটাল পরিস্থিতির মধ্যে ছিল এবং গৃহযুদ্ধের পরিস্থিতির মধ্যে ছিল। তার মধ্যে এই যে ভূমিকম্প, এই ভূমিকম্পে কিন্তু রীতিমতো বিপদে পড়েছে মায়ানমার, এবং একদিকে গৃহযুদ্ধ, অন্যদিকে প্রাকৃতিক বিপর্যয়, সব দিকে কিন্তু মায়ানমারকে ঘিরে ফেলেছে। এই পরিস্থিতিতেও মায়ানমারে কিন্তু গৃহযুদ্ধ চলছে, যেটা সূত্র মারফত খবর এসে পৌঁছচ্ছে যে মায়ানমারের যে প্রদেশটা স্যাঙ্গাইং এবং বিভিন্ন পশ্চিম এশীয় যে প্রদেশ, যেখানে কিন্তু প্রভাব বেশি পিডিএফের, সেখানে কিন্তু ভূমিকম্পের পরেও আক্রমণ করছে কারা? জুনটা। এবং সেই জমি কিন্তু এক চুল ছাড়তে নারাজ কারা? পিডিএফ। এই পরিস্থিতিতে কিন্তু এই দুটো গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলছে। তারই মধ্যে ভারত কিন্তু তাদের পাশে দাঁড়িয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি কিন্তু ইতিমধ্যেই ত্রাণ পাঠিয়েছেন এবং মায়ানমারের পাশে দাঁড়িয়েছেন। এই গোটা পরিস্থিতিতে প্রথম যে কথাটা বলে রাখতে চাইব, যে বিষয় তথ্য আমরা দিতে চাইব, সেটা হচ্ছে মায়ানমারের এই যে প্রাকৃতিক বিপর্যয়, এই যে ভূমিকম্প, কেন এবং কোথা থেকে এই ভূমিকম্পের উৎপত্তি। মায়ানমার কিন্তু বেসিক্যালি ভারতীয় পাত এবং ইউরেশীয় পাতের একটা যে চারটি পাতের যে সংযোগস্থল, সেই সংযোগস্থলের মধ্যে অবস্থিত। কি এই সংযোগস্থল? ভারতীয় পাত এবং ইউরেশীয় পাত, এই দুটো পাত কিন্তু ভারতীয় পাত যত উত্তরের দিকে ক্রমশ সরে যাচ্ছে, এবং যত সরে যাচ্ছে তত ধাক্কা খাচ্ছে ইউরেশীয় পাতের সঙ্গে, এবং ইউরেশীয় পাতের সঙ্গে ধাক্কা খেয়ে একটা ছোট্ট পাত, ইউরেশীয় পাতের একটা অংশ বিচ্ছিন্ন হয়ে যায়, এবং সেখানে কিন্তু বার্মা অর্থাৎ মায়ানমারের সৃষ্টি হয়। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই যে ভূমিকম্পটা হয়েছে, এই ভূমিকম্পের পিছনে কিন্তু হাত রয়েছে স্যাঙ্গাইং প্রদেশের একটা ফল্টের। আমরা বহুবার আলোচনা করেছি এবং আমরা জানি যে ভূমিকম্প কেন হয়। ভূত্বকের দুটো পাতের সঙ্গে ক্রমশ ধাক্কা লাগলে যে বিস্ফোরণ হয়, বা দুটো ভূত্বকের মধ্যে সংঘর্ষ লাগলে, বারবার সংঘর্ষ লাগলে কিন্তু ভূমিকম্পের সৃষ্টি হয়। এবং এখানে বলে রাখতে চাইব, মায়ানমারের যে ভৌগোলিক অবস্থান, সেখানে কিন্তু স্যাঙ্গাইং প্রদেশের নিচে একটা ফল্ট রয়েছে, একটা পাত রয়েছে, যে পাতের নিচে কিন্তু ভারতীয় পাত, সুন্ডা পাত, যেটা আমি বলে রাখতে চাইব যে স্যাঙ্গাইং ফল্টের ঠিক নিচে রয়েছে সুন্ডা পাত এবং পূর্ব দিকটা, এবং এই সুন্ডা পাতের সঙ্গে কিন্তু ক্রমশ ধাক্কা খাচ্ছে ভারতীয় পাত, এবং সেই জন্য কিন্তু প্রচুর পরিমাণে তীব্র শক্তি নির্গত হচ্ছে। এবং এই যে ভারতীয় পাত এবং ইউরেশীয় পাতের ক্রমশ ধাক্কা খেয়ে যে মায়ানমারের উৎপত্তি, এবং এই মায়ানমারের উৎপত্তির পর একটা প্রদেশ, মায়ানমারের স্যাঙ্গাইং প্রদেশ, সেই স্যাঙ্গাইং প্রদেশের নিচে কিন্তু একটা দীর্ঘ ১২০০ কিলোমিটার দীর্ঘ একটা ফল্ট আছে, একটা ভূত্বকের ফাটল আছে, যে ফাটল থেকেই কিন্তু এই শুক্রবারের ঘটনা বলে মনে করছে ভূবিজ্ঞানীরা যেটা মনে করছে যে এই স্যাঙ্গাইং প্রদেশের নিচে যে ফল্ট আছে, স্যাঙ্গাইং ফল্ট, এই স্যাঙ্গাইং ফল্টে যে ফাটল ১২০০ কিলোমিটার দীর্ঘ এবং ১০০ কিলোমিটার চওড়া, এই ফাটলের জেরেই কিন্তু এই মায়ানমারের
বিধ্বংসী ভূমিকম্প। শুধু তাই নয়, মায়ানমারের এই যে ভূমিকম্প, সেই ভূমিকম্প কিন্তু আজ নতুন নয়। আজ থেকে প্রায় 110-15 বছর আগের ইতিহাস রয়েছে এই ভূমিকম্পের। 1912 সাল থেকে শুরু করে 1946 সাল, 1956 সাল, 1951 সাল, উদাহরণ হিসাবে 1912 সাল থেকে শুরু করে 1946 সাল, 1956 সাল, 1991 সাল, এই সালগুলোতেও কিন্তু বারবার করে ভূমিকম্প হয়েছে। এবং এই প্রত্যেক যে ভূমিকম্প হয়েছে তার কিন্তু প্রত্যেকটারই তীব্রতা ছিল 7-এর উপরে, 7-এর উপরে। এবং সবথেকে উল্লেখযোগ্য বিষয় 1912 এবং 1946 সাল, এই 1912 এবং 1946 সালে যে ভূমিকম্প হয়েছিল সেই ভূমিকম্পেরও তীব্রতা ছিল কিন্তু 7.8, 7.9। এবারে যে ভূমিকম্প হয়েছে গত শুক্রবার 2024 সালে, 2025 সালে যে ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্পের কিন্তু তীব্রতা 7.7। ফলে এই যে বিধ্বংসী পরিস্থিতি সেটা কিন্তু আজকে নতুন নয়, বারবার করে কিন্তু ভূবিজ্ঞানীরা বলেছিল যে এরকম পরিস্থিতি কিন্তু হতে পারে। এছাড়া এই যে সম্প্রতি যে ভূমিকম্প শুক্রবার হয়েছে, অর্থাৎ 2025 সালে হয়েছে, সেই ভূমিকম্পের পর কিন্তু এখনও অবধি প্রায় 15 বার আফটার শক হয়েছে। এবং সেই আফটার শকের জন্য এত ক্ষয়ক্ষতি। এবং আমরা দেখেছি বারবার ভিডিওতে, বিভিন্ন ভিডিওতে 3 তলা বহুতল, 30 তলা বহুতল ভেঙে পড়ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন বহুতল ভেঙে পড়ছে, রাস্তাঘাটে ফাটল ধরেছে, ধ্বংসস্তূপ পরিণত হয়েছে গোটা দেশ। এই ইতিহাস কিন্তু এর পূর্বেও রয়েছে। এরই মধ্যে যেটা পরিস্থিতি, যেটা চিন্তার, সেটা হচ্ছে যে মায়ানমারে কিন্তু এখনও অবধি যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এখনও অবধি যদিও যুদ্ধবিরতি 30শে মার্চ থেকে যুদ্ধবিরতি ঘোষণা করেছিল পিডিএফ, যে 30শে মার্চ যতদিন অবধি এই উদ্ধার কার্য চলবে ততদিন অবধি যুদ্ধবিরতি থাকবে। কিন্তু তবুও 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ জুন্টা বাহিনী কিন্তু তার রীতিমতো আক্রমণ চালাচ্ছে। এবং পিডিএফের উপরেও কিন্তু আক্রমণ চালাচ্ছে। এবং পিডিএফের 7 জন ইতিমধ্যেই মৃত। এবং শুক্রবারের পরেও, এই ভূমিকম্পের পরেও কিন্তু আক্রমণ চালিয়েছে বলে এখন অবধি যেটা সূত্র মারফত খবর এসে পৌঁছচ্ছে। আরও যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে ভূবিজ্ঞানীরা মনে করছেন এই যে ভূমিকম্পটা হয়েছে শুক্রবার, সেই ভূমিকম্পে কিন্তু প্রায় 300-350টি পারমাণবিক বোমার সমান শক্তি নির্গত হয়েছে। ফলে এই যে ভূমিকম্প, সেই ভূমিকম্প কিন্তু জোরদার ভূমিকম্প। এই মায়ানমারের যে গোটা পরিস্থিতি কিন্তু আমি পরিষ্কার করে উল্লেখ করলাম। এবং একদিকে ভূমিকম্প, পাশাপাশি জুন্টা এবং পিডিএফের যুদ্ধ, গৃহযুদ্ধের মতন পরিস্থিতি, মানুষ নাজেহাল। তার মধ্যেও কিন্তু ভারত সরকারের ভূমিকা অপরিসীম। ভারত সরকার কিন্তু পাশে দাঁড়িয়েছে। যেটা এখন অবধি খবর এসে পৌঁছচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিল যে তাদের পাশে থাকবে। এবং এই ঘটনার পর কিন্তু তিনি ঘোষণা করেছিলেন যেরকমভাবে পাশে থাকা, সমস্ত রকমভাবে পাশে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু শনিবার কাক ভোরেই হিন্ডন, উত্তরপ্রদেশের হিন্ডন যে এয়ারবেস, সেখান থেকে কিন্তু C-130J এই যে বিমান, সেই বিমানে করে কিন্তু 15 টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। এই গোটা পরিস্থিতিতে মায়ানমারকে কিন্তু একদিক থেকে যখন বিভিন্ন দেশ সাপোর্ট করছে, সেখানে ভারতের এই যে ভূমিকা, সেই ভূমিকা কিন্তু এক প্রকার অপরিসীম। এবং এটা বলে রাখতে চাইব যে গোটা পরিস্থিতি, মায়ানমারের এই গৃহযুদ্ধ, এই প্রাকৃতিক বিপর্যয় সব মিলিয়ে ফের আমরা চাইব মায়ানমার ফের উঠে দাঁড়াক এবং মায়ানমারের গোটা পরিস্থিতি শান্ত হোক, শান্তি ফিরুক মায়ানমারে। এবং যারা স্বজন হারিয়েছেন তাদের কান্না থামুক এবং তারা অবশ্যই সুস্থ থাকুন। এই গোটা পরিস্থিতি মায়ানমারের কোন দিকে যায় নজর থাকবে আমাদের, নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।